গল্পের নাম শোকের নেশায়, লেখিকা আশিফা সুলতানা দিবা, পর্ব সংখ্যা 40। ধীরে ধীরে পল্লব ঝাঁকিয়ে চক্ষু মেলে চৈত্রিকা নিমিষে নেত্র ভাসমান হয় দুটো রক্তিম চোখে রোষপূর্ণ চাহনি। তুখোর দৃষ্টি নড়ে চড়ে উঠে বসার চেষ্টা করলো সে। হাত বাড়িয়ে পাশে বসা মানুষটার বলিষ্ঠ হাত আঁকড়ে ধরতে চাইল সে, পিছিয়ে যায়, ধরতে দেয় না হাতটা। ভিতরে ভিতরে হু হু করে কেঁদে ওঠে চৈত্রিকার মন। বিনা সাপোর্টে নিচে উঠে বসলো। দূরে দাঁড়ানো মানুষটার দিকে নির্নিমেষ সে ক্ষীণ স্বরে ডাকলো, সাপারাত। মানুষটা ফিরল না, একটা বার গাড় বাঁকিয়ে চাইল না পর্যন্ত। এত রাগ, এত ক্রোধ, সামান্য না বলে বাড়ি থেকে বের হয়েছে বলে এত রাগ করতে হয়? চৈত্রিকা গলা বাড়িয়ে আবারও ডেকে উঠল, শুনুন প্লিজ সাপারাত। সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো সাপারাত, নিক্ষেপ করলো তীক্ষ্ণ চাহনি, ভরাট গলায় বলল, বলুন। কণ্ঠে রাগের আভাস স্পষ্ট। প্রকাশ্যে তা বোঝাতে চাইছে না বলে চেপে রাখার প্রয়াস, তবু একটু একটু বহিঃপ্রকাশ ঘটছে কণ্ঠে, চেহারার আচরণে। চৈত্রিকার সূক্ষ্ম ব্যথা অনুভব করলো, নতজানু হয়ে বলতে শুরু করলো, আপনি আমার সাথে রাগ করে থাকবেন না প্লিজ। আমার ভুল হয়েছে আপনাকে না জানিয়ে শপিং মলে যাওয়া, বাড়ি থেকে বের হওয়া। আমার সাথে কথা বলুন। সাপরাত ঝাঁঝালো দৃষ্টিতে তাকালো, বড় বড় পা ফেলে চৈত্রিকার অতিশয় নিকটে বসলো, মাঝে দূরত্ব কিঞ্চিত পরিমাণ। দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলো, শপিং মলে কেন গিয়েছিলেন? চৈত্রিকা তৎক্ষণাৎ জবাব দিতে ব্যর্থ হলো। কি বলবে সে? আপনার বাবার পিছনে গিয়েছিলাম। এটা এই মুহূর্তে জানলে সাপরাত ধ্বংস করে দেব সবকিছু, কারণ তার মনে এখন বাবার জন্য ঘৃণা ছাড়া কিছুই নেই। চৈত্রিকা মিনাকে পুনরায় জিজ্ঞেস করেছিল সাপরাতের বাবার ব্যাপারে। প্রতি উত্তরে সে পূর্বের মতোই বলে, তার মা এতটুকুই বলেছিল, মৃত্যুর সময় সাপরাতের মা প্রেগনেন্ট ছিল। সাপরাতের বাবা অন্য কাউকে বিয়ে করে ফেলেছিল। সাপরাতের দিকে মুখ ফিরিয়েও তাকায়নি, খোঁজ নেয়নি। চাচা চাচিরা অনেক বাজে ব্যবহার করেছে ওর সাথে, এতটুকুই জানে মিনা। চৈত্রিকা সবটা শুনলো চুপ করে, শুনেও বিশেষ লাভ হয়নি, সবটাই ধোঁয়াশা রয়ে গেল। কে বলবে ওকে সবটা খোলামেলা করে? বাহুতে চাপ অনুভব করতে চৈত্রিকা সম্বিত ফিরে পেল, সতর্ক স্থির দৃষ্টি নিবদ্ধ করে সাপরাতের দিকে। এক বাহুতে আলতো করে চেপে ধরেছে সাপরাত। অক্ষিপটে এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে যেন। রাগের ছটায় ধরাস করে কেঁপে উঠল চৈত্রিকার সমস্ত দেহ। সাপরাত ঝাঁঝালো গলায় আওড়ালো, কথা বলছেন না কেন আপনি? উত্তর দিন চৈত্র। আমি কেনাকাটা করতে গিয়েছিলাম। চৈত্রিকা ভরকে যাওয়া কণ্ঠে আমতা আমতা করে উত্তর দিল। ক্লান্ত হতাশাজনক নিঃশ্বাস ছাড়ল সাপরাত। দূরে সরে গিয়ে ঠোঁট তাচ্ছিলে হাসি ফুটিয়ে বলে উঠল, এর জন্য কি লুকিয়ে বের হওয়া ভীষণ প্রয়োজন ছিল চৈত্র? চৈত্রিকার নয়ন যুগল বিস্ফোরিত হয়ে এলো। সাপরাত কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলতে দ্রুত গতিতে চোখ সরিয়ে নিল, নয়তো ধরা পড়ে যাবার আশঙ্কা রয়েছে। কাঁপা কণ্ঠে তেজের অস্তিত্ব ঢেলে দেওয়ার প্রয়াস চালায়। লুকিয়ে কেন যাব? অথচ বিন্দুমাত্র তেজের চিহ্ন নেই কণ্ঠ, বরং দেহের ন্যায় কণ্ঠ যেন কাঁপছে ঠকঠক করে। মিথ্যা বলা যে কত কষ্টকর তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে চৈত্রিকা। তবে কিছু কিছু মিথ্যা যে জীবনে সুখ বয়ে আনে। আজ একটা মিথ্যা বলার দরুন ও বাবা ছেলেকে এক তো করতে পারবে। সাপরাতের সুখের জন্য এমন হাজারটা মিথ্যা বলতে কখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগবে না সে। মনে মনে ক্ষমা চাইল আল্লাহর নিকট। সাপরাত হাত মুঠো করে ঠোঁট এলিয়ে হাসলো, বলল, আমি বের হওয়ার সাথে সাথে বের হয়ে যাওয়া, তাও বাড়ির গাড়ি ছাড়া, তো কি লুকিয়ে যাওয়া নয় চৈত্রিকা? আর যদি দাদিকে ফোন না দিতাম তাহলে জানতে পারতাম না আপনি বাইরে গিয়েছেন। আপনার নাম্বারে কল না দিলে এটাও জানতে পারতাম না আমার বউ অতিরিক্ত স্ট্রেসের কারণে শপিং মলে বেহুঁশ হয়ে মেঝেতে পড়ে রয়েছে। কিসের এত চিন্তা আপনার মিসেস চৈত্রিকা? কোনোদিন কঠিন কঠিন পরিস্থিতিতেও এক ফোঁটা অশ্রু বিসর্জন না দেওয়া মেয়েটার চোখ থেকে আজ অবাধে জল গড়িয়ে পড়ছে, এ যেন ভাত ভাঙা ঢেউ। সাপারাতের এক একটা তাচ্ছিল্যের স্থির চৈত্রিকার ডাক ওর কলিজায় গিয়ে বিঁধছে। শ্বাস চেপে ধরেছে, নিষ্প্রভ স্বরে ভাঙা কণ্ঠে ডাকলো চৈত্রিকা সাপারাতকে। বিছানা ছেড়ে ঝড়ের বেগে হামলে পড়ল শক্তপোক্ত প্রশস্ত বুকটায়। দুহাতে শার্ট খামচে ধরে বলে উঠল, আমায় চৈত্রিকা ডাকবেন না, ডাকবেন না আপনি চৈত্রিকা, আমি আপনার চৈত্র মাস সাপারাত। কথাগুলো বলে বুকে মুখ গুজে স্তব্ধ হয়ে রইল। সাপারাত দু হাতে আবদ্ধ করে নিল চৈত্রিকাকে, গলায় মুখ গুজে অস্থির মাখা স্বরে বলে উঠল, আমার কাছ থেকে কিছু লুকাবেন না চৈত্র,
আপনি আমার সুখ, পৃথিবীতে আর কোনো সুখ চাই না আমার, শুধু আপনাকে চাই, আমার 14 মাসকে চাই। কেউ কেউ জীবনে হাজারো ত্যাগের বিনিময়ে কারো জীবনের প্রিয় মানুষ হয়ে উঠতে পারে না, আবার কেউ কিছু না করেই কারো সুখের কারণ হয়ে যায়। প্রাণপণে সেই মানুষটা খুঁজে বেড়ায় তার প্রিয় মানুষটাকে সুখের নেশায়। সুখ কে না চায়, সবাই চায়। অবজ্ঞা অবহেলিত হয় দুঃখ। সত্যিকার অন্তঃস্থলে অনাবিল প্রশান্তির হাওয়া সমীরণ বয়ে যাচ্ছে। আরও একটা বার দ্বিধাদ্বন্দ্বিত হয়ে পড়ল সে। দাদি জেনেও কেন জানালো সাফারাতকে ও বাইরে? আর যেই মানুষটা বলছে ওর মাঝেই সকল সুখ নিহিত, তার জন্য নতুন করে সুখ কিনে খুঁজতেও যাবে। এতে বিব্রত হয়ে যাবে না তো? চত্রিকা মুখ তুলে কোনো কিছু না ভেবে অকপটে প্রশ্ন করে বসলো, ডক্টর বলেছে আমি স্ট্রেসের কারণে বেহুশ হয়ে গেছি, আর কিছু হয়নি? সাফারাত কপাল কুঁচকে চাইল, ভ্রুযুগল কিঞ্চিত করে জিজ্ঞেস করে, আর কিছু হওয়ার কথা ছিল? চত্রিকা হকচা গেল, দু গালে হুট করে লাল বর্ণ ছেয়ে যায়। সাফারাত দেখার আগে ওর বুকে মুখ লুকিয়ে ফেলল। কি না কি ভেবেছিল ও গত কয়েকদিন ধরে। 5 তলা বিশিষ্ট একটি ভবন, গাড়িতে বসে ভবনটার দিকে অপলক তাকিয়ে রইল চত্রিকা। সন্ধ্যার আকাশে লালচে কমলার সুমিষ্ট ছড়িয়ে আছে। পাখিরা নিজেদের নীড়ে ফিরে যাচ্ছে। আকাশ পথ পাড়ি দিয়ে ডানা মেলে। মৃদু মৃদু বাতাসও বইছে। পরিবেশটা অত্যধিক মনোরম, নির্মল। কয়েক গাছে চুল উড়ে এসে পড়ছে চত্রিকার গলায়, গালে, ললাটে। ব্যস্ত হাতে চুলগুলো ঠিক করে গাড়ি থেকে নেমে পড়ল সে। সাফারাত নিঃশব্দে গাড়ি নিয়ে চলে গেল। মিনিট খানিক পরে ফিরে এলো পার্কিং করে। চত্রিকা তখনও আগের অবস্থানে ঠায় দাঁড়িয়ে। নজর ফেলতেও যেন ভুলে গেছে ও। মুখ উপরের দিকে করে নিষ্পলক তাকিয়ে আছে। এত সুন্দর গাছ এর আগে কখনো দেখেনি ও। ছোট ছোট গোলাপি পাপড়ি ওর উপর ঝরে পড়ছে। চত্রিকা নিজের আঁচল পেতে দিল। পাপড়িগুলো উড়ে এসে জড়ো হতে লাগলো ওর আঁচলে। খুশিতে আটখানা হয়ে পড়ল সে। ভুলে গেল আশপাশ। চিকন চিকন অধরে ফুটে উঠল হাসি, মৃদু হাসি। সাফারাতের হৃদয় জুড়িয়ে গেল এমন একটা মুহূর্ত দেখতে পেয়ে। হেঁটে এলো সে চৈত্রিকার কাছাকাছি। পিছন থেকে বলে উঠল, এটা চেরি ব্লসম, চিনেন? চৈত্রিকা মাথা নাড়ায়, বলে, চিনি, কিন্তু কখনো সরাসরি দেখিনি। এখানে কে লাগিয়েছে? আমার নজরে সরাতে পারছি না। খালামণি এনেছেন জাপান ঘুরতে গিয়ে। জাপানে চেরি ব্লসমের রাজ্য আছে, আমিও একবার গিয়েছিলাম। খালামণি চেরি ব্লসম খুব পছন্দের। জার্মানিতেও বাড়ির বাগানে অনেকগুলো লাগিয়ে রেখেছেন। চত্রিকা চমকায়িত নয়নে তাকালো, প্রশ্ন করলো, বাংলাদেশে চেরি ব্লসম হয়? হয়তো। আমি সিলেটে চেরি ব্লসম দেখেছি কয়েক মাস আগে একটি মিটিংয়ে অ্যাটেন্ড করতে গিয়ে, তবে মাত্র একটা গাছ, এখন তো বিলুপ্ত প্রায়। চত্রিকা কথা বলো না। প্রাকৃতিক সৌন্দর্য যত তারিফ করবে ততই যেন কম হবে। প্রকৃতির সুন্দর অভাব নেই। শুধু এটুকুই বলল, আমি আসলে চেরি ব্লসমগুলো নেই। সাফারাত মাথা নাড়িয়ে সায় দিল। 4 তলায় থাকে আয়ান ও সিনথিয়ার ফ্যামিলি। পুরোটা অ্যাপার্টমেন্টেই ওদের। কিন্তু সারা বছর জার্মানি থাকে বলে 4 তলায় ছাড়া বাকিগুলো ফ্ল্যাট ভাড়া দিয়ে রেখেছে। শুধুমাত্র মাতৃভূমির টানে মাঝে মাঝে এখানে এসে 1-2 মাস কাটিয়ে যায়। নিঃশ্বাসে ভরিয়ে দিয়ে যায় নিস্তব্ধ হয়ে পড়ে থাকা 4 তলা ফ্ল্যাট। চৈত্রিকাদের এখানে আসার বিশেষ কারণ নেই, তবে সিনথিয়া সেই দুপুর থেকে ফোন দিয়ে জ্বালিয়ে মারছে সন্ধ্যার দিকে ওদের বাসায় উপস্থিত হতে। কেন জিজ্ঞেস করলে রেগে মেগে মেয়েটা বলে ওঠে, আমার বাসায় আসতে কারণ লাগবে? এই তোর ফ্রেন্ড আমি। আর সাফারাত, ওর তো খালাতো ভাইয়ের বাসা। একটা বার আমার ছেলেটাকে দেখতেও আসলি না। পর হয়ে গেলাম, তাই না? ইমোশনাল ব্ল্যাকমেলে আসতে বাধ্য হলো। তাছাড়া আয়মানকে দেখার ইচ্ছে ছিল চৈত্রিকা। সাফারাতকে বলিয়ে ওকে বাসায় নিয়ে যাবে ভেবে রেখেছিল। লিফট এসে 4 তলায় থামতে ওরা বেরিয়ে এলো। ফ্ল্যাটের দরজা খোলা, তাই কলিং চাপার কাজটা করতে হলো না ওদের। চৈত্রিকার হাত ধরে ভিতরে ঢুকতে বিস্ময়কর দৃষ্টিতে তাকালো সাফারাত। সামনে মানুষটাকে দেখে চৈত্রিকা নিজেও অবাকের চরম পর্যায়ে। সুন্দর সিমসাম গরনে একজন মহিলা দাঁড়িয়ে। মাথার চুলগুলো হালকা ব্রাউন কালার, ঠিক আয়মান ও আয়নের মতো। কিন্তু চেহারা গড়ন দেখে চৈত্রিকা মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে। নিজের দু চোখকে যেন সাফারাতের জন্মদাত্রীকে দেখতে পাচ্ছে ও। পুরো মিল না হলেও চেহারার অনেক মিল। মহিলাটা এগিয়ে এসে সাফারাতের সামনে দাঁড়ালেন। সাফারাত হাসলো, মাথা নুয়ে মহিলাটাকে জড়িয়ে ধরে বলল, আম সারপ্রাইজ খালামণি। এটা সাফারাতের খালামণি, ওর মায়ের চাচাতো বোন। অথচ কি মিল দুজনের চেহারা! কে বলবে দুজন ভিন্ন দুই মায়ের সন্তান? চৈত্রিকা সাফারাতের মার ছবি দেখেছে ওদের বেডরুমে।
শুধু একটা নয়, অনেকগুলো ছবি, কাছে কক্ষে দেওয়ালের এক অংশ জুড়ে। ছবিগুলো প্রমাণ করে দেয় সাফারাতের জীবনে ওর মা ঠিক কী ছিল, কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। সাফারাতের খালা আলো চুমু খেলো সাফারাতের কপালে, গালে হাত রেখে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, কত মাস দেখিনি আমার ছেলেটাকে। জানিস, তোকে দেখার জন্য তোর খালুকে ফেলে চলে এসেছি। তোদের ছাড়া আমার বাড়িটা শূন্য শূন্য লাগছিল। তুই তো আমার ছেলে, শিয়া তোকে গর্ভে ধারণ করলেও তুই আমার ছেলে। তোকে ছাড়া ভালো লাগে না। চল না আমার সাথে জার্মানি। ওইখানে থেকে বিজনেস আগেও করেছিস, এখনও চল। তোর বউকে নিয়ে চল। এখানে তো কেউ নেই, তোদের নিয়ে আমার ভয় হয়। আমার ছেলে আমার চোখের সামনে থাকলে ভালো থাকবে আমি। কথাগুলো বলে আলো সত্যিকার দিকে তাকালেন। সত্যিকার হাতটা ধরে বলে উঠলেন, তুমি সেই মায়াবিনী। জানো, তোমার জন্য আমার সাফরাত নিচের ধারে কাছে একটা বিদেশিনীকেও ঘেঁষতে দেয়নি। আমারই বান্ধবীর মেয়ে জাইফা ওকে অনেক পছন্দ করতো। আমি তো বিয়ের কথা পাকা করে ফেলেছিলাম, কিন্তু আমার ছেলেটা তোমার জন্য পাগল হয়ে ছুটে এলো বাংলাদেশ। অপরূপ সুন্দর তুমি চৈত্র, ভালো রেখো সবসময় আমার ছেলেটাকে। চৈত্রিকা দুই অধর প্রসারিত করে ওনাকে জড়িয়ে ধরলেন। খুশি হয়ে গেলেন আলো। আবেগ আপ্লুত হয়ে বললেন, তুমি নিমেষে মন কেড়ে নেওয়ার যোগ্যতা রাখো মিষ্টি মেয়ে। এখন তো আমি একদমই তোমাদের ছাড়া থাকতে পারবো না। আমার সাফারাত, আয়মান, সিনথিয়া, আয়ান, চৈত্র সবাইকে চাই। পরিপূর্ণ চাই আমার বাড়িটা। সাফারাত আলো বেগমের গালে লেগে থাকা জল মুছে দিল। ক্লান্ত নিঃশ্বাস ছেড়ে সোফায় গা এলিয়ে দিয়ে সিনথিয়া আয়ানের দিকে চেয়ে বলে উঠল, তোর মাকে বল বুড়ি হয়ে আবেগে জল না ভাসাতে। এখনো হানিমুন বাকি। এটা সারতে না হয় জার্মানি যাব। হু হা করে অট্টহাসিতে ফেটে পড়ল সিনথিয়া আয়ান। আলো বেগমও হেসে উঠলেন। ছোট্ট আয়মান কোনো কিছু না বুঝলেও বল হাতে নিয়ে তাল মিলিয়ে হাসল সবার সাথে। খালার সঙ্গে সাফারাতের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। নিজ হাতে নতুন করে গড়েছেন তিনি সাফারাতকে। সত্যিকার লজ্জায় নখ দিয়ে ফ্লোর আঁকড়ে দিল। নতমস্তকে দাঁড়িয়ে রইল মেয়েটা। সিনথিয়া এগিয়ে এসে ওর কাঁধে হাত রেখে উৎফুল্ল কণ্ঠে বলল, অগ্রিম কংগ্রেচুলেশনস ডিয়ার। সত্যিকা ফিসফিস করে বলল, কেন? সিনথিয়া কানের কাছে মুখ নিয়ে বলে উঠল, হানিমুনের জন্য। নিমিষে সত্যিকা আহাম্মক বনে গেল। মাথাটা আবারও চক্কর দিয়ে উঠল ওর। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে চ্যানেলে যদি নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।